প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মগরা পালস ইউনিয়ন অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। আজকে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি এসেছি, আর সেটা হলো দশম অধ্যায়ে আর্থিক বিবরণী। দশম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা তোমরা জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই 20 মার্ক অ্যান্সার করতে হবে। কাজেই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি। তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগের সাথে ক্লাস করবে এবং আশা করি তোমাদের এই আর্থিক বিবরণী সম্পর্কে যে ভীতি রয়েছে এই ভীতি আর থাকবে না। এই ভীতি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা জানি আর্থিক বিবরণীর 5টি ধাপ রয়েছে। আর্থিক বিবরণীর 5টি ধাপ রয়েছে। 5টি ধাপের মধ্যে সর্বপ্রথম যে ধাপ বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর কিছু অংশ নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমরা জানি আর্থিক বিবরণীর যে বিশদ আয় বিবরণী এর মধ্যেও দুটো অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে মোট মুনাফা নির্ণয়, তারপর নিট মুনাফা নির্ণয়। তো মোট মুনাফা নির্ণয়ের যে পদ্ধতিটা, সহজ যে পদ্ধতিটা, যেভাবে তোমরা সবচেয়ে উপকৃত হবে সেইভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে থাকো। তো মোট মুনাফা নির্ণয়ের যে সূত্রটা সর্বপ্রথম আমরা লিখতে পারি নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা। তাহলে আমরা বুঝতে পারলাম মোট মুনাফা নির্ণয় করার জন্য আমাকে এই সূত্রটা অনুসরণ করতে হবে। প্রথমে নিট বিক্রয় বের করতে হবে, এরপর বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করতে হবে। তো তাহলে আমরা সর্বপ্রথম নিট বিক্রয় কিভাবে বের করব সেটা আলোচনা করি। নিট বিক্রয় বের করার একটা সূত্র তোমরা লিখে নিতে পারো। তোমরা খাতা কলম রেডি করো, আমি লিখে দিচ্ছি। নিট বিক্রয়ের জন্য সর্বপ্রথম আমরা কি করব? নিট বিক্রয় বের করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো বিক্রয়, তারপরে এটা থাকবে রেওয়া মিলে। বিক্রয়টা কোথায় থাকবে? রেওয়া মিলে। আরেকটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা যে আর্থিক বিবরণী করব দুইটা, এই আর্থিক বিবরণী যে করব যেটা থেকে দুইটা অংশ থাকবে, একটা হলো রেওয়া মিল আর একটা হলো কিছু প্রয়োজনীয় তথ্য অর্থাৎ সমন্বয়। রেওয়া মিল এবং সমন্বয়, এই দুইটার সমন্বয়েই আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। তো বিক্রয়টা থাকবে আমাদের রেওয়া মিলে। তো এর সাথে আরও কিছু বিষয় থাকে অন্যান্য তথ্যের ভিতরে, যেমন অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি। তাহলে এটা কি করতে হবে? বিক্রয়ের সাথে আমাদের যোগ করতে হবে। যোগ অলিখিত বিক্রয়, যেটা সমন্বয়ে থাকবে। কোথায় থাকবে? সমন্বয়ে। অলিখিত বিক্রয়টা আমরা কি করব? বিক্রয়ের সাথে যোগ করব। যোগ করার পর যেটা আসবে সেটা আমরা নামাবো। এর সাথে আরও কিছু জিনিস আছে যেগুলা বাদ দিতে হয়, যেমন বিক্রয় থেকে কিছু পণ্য ফেরত দেওয়া হয়েছে নিম্নমানের জন্য বা যে কারণেই হোক, পণ্য যদি ফেরত দেওয়া হয় সেটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব? বিয়োগ বিক্রয় ফেরত বাদ দেওয়ার পর যেটা থাকবে এর সাথে আরেকটা জিনিস বাদ যায়, যে সবসময় থাকে না, কম থাকে, সেটা হলো বিক্রয় বাট্টা। যদি বিক্রয়ের উপর কোনো ছাড় দেওয়া হয় সেটাও আমাদের কী করতে হবে? বাদ দিতে হবে। এবং বিক্রয় ফেরত
বিক্রয় ফেরতটা কিন্তু আমাদের সমন্বয়েও থাকতে পারে, রেওয়া মিলেও থাকতে পারে। বিক্রয় বার্তাটা থাকবে রেওয়া মিলে থাকে সাধারণত। এটাও কি করব, বিয়োগ করব। বিক্রয় বার্তা। তারপর যেটা আমাদের রেজাল্ট আসবে এটাই হলো বিক্রিত পণ্য, এটা হলো নিট বিক্রয়। এটা হলো আমাদের কি নিট বিক্রয়। তো শিক্ষার্থীরা, আমরা মোট মুনাফা নির্ণয়ের সর্বপ্রথম যে জিনিসটা নিট বিক্রয় সেটা আমরা শিখতে পারলাম। এখন আমরা করব কি, বিক্রিত পণ্যের ব্যয় এটা বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব? বিক্রিত পণ্যের ব্যয় বের করার যে সূত্রটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সকলেই নোট করে নিবে। বিক্রিত পণ্যের ব্যয় এর যে সংক্ষিপ্ত সূত্রটা সেটা হলো প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য সমান বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এটা অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রত্যক্ষ খরচ কি? প্রত্যক্ষ খরচ এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। সর্বপ্রথম প্রত্যক্ষ খরচের ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য বছরের শুরুতে যে পণ্যটা সরবরাহ করা হয়ে থাকে সেটাকে বলা হয় প্রারম্ভিক মজুত পণ্য। এরপর আসবে নিট ক্রয়। এখন নিট ক্রয় আমরা কীভাবে করব? নিট ক্রয়ের সাথে বেশ কিছু সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সমন্বয়ে কিছু সংশ্লিষ্ট থাকে এবং রেওয়া মিলেও কিছু সংশ্লিষ্ট বিষয় থাকে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি নিট ক্রয় করার যে পদ্ধতিটা। তাহলে আমি এখন দেখাচ্ছি নিট ক্রয় করার পদ্ধতি। নিট ক্রয় নির্ণয়। নিট ক্রয়ের ভিতরে সর্বপ্রথম আমাদের আসবে ক্রয়। ক্রয়টা থাকবে কোথায় আমরা জানি, রেওয়া মিলে। এর সাথে একটা জিনিস যোগ হতে পারে, সেটা হলো অলিখিত বিক্রয়, যেটা রেওয়া মিলে থাকে না, সেটা থাকে সমন্বয়। কিভাবে থাকে? বাকিতে ক্রয়। নিট ক্রয় বিক্রয় করতে অলিখিত ক্রয় যেটা কোথায় থাকে? সমন্বয়। কিভাবে থাকতে পারে? বাকিতে ক্রয় এত টাকা হিসাবভুক্ত হয়নি, বা ধারে ক্রয় এত টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে হিসাবভুক্ত হয়নি, তাহলে আমাদের হিসাবভুক্ত করতে হবে। এটার নাম হলো অলিখিত ক্রয়। এটা কি করব? যোগ করব। অলিখিত ক্রয়, এটা আমরা ক্রয়ের সাথে যোগ করব। যোগ করে যেটা পাবো, এর থেকে আরও কিছু জিনিস বিয়োগ হবে। যেমন ক্রয় ফেরত। কোনো কারণে যদি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ক্রয় আমার কমে যাবে। এই জন্য ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ দিতে হবে। এই ক্রয় ফেরতটা কোথায় থাকে? রেওয়া মিলেও থাকতে পারে, এমনকি সমন্বয়েও থাকতে পারে। রেওয়া মিলে থাকতে পারে। সমন্বয় কিভাবে থাকতে পারে? যদি অলিখিত থাকে সেটা সমন্বয় থাকবে, আর লিখিত থাকলে রেওয়া মিলে থাকবে। তাহলে বিয়োগ দেব কি? ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা বাদ দেব। এরপর আরও কিছু বাদ যাওয়ার বিষয় থাকতে পারে। আরেকটা কথা বলে নেই, এই ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত দুটাই রেওয়া মিলে থাকলে অনেক সময় ক্রয় এবং বিক্রয় উল্লেখ থাকে না। সেক্ষেত্রে কীভাবে বুঝবো কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত? সেটা বোঝার পদ্ধতি হলো, ক্রয় যেহেতু ডেবিট তাহলে ক্রয় ফেরতটা হবে অবশ্যই ক্রেডিট, এবং বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ফেরতটা থাকবে ডেবিট পাশে। যদি থাকে পণ্য ফেরত, এখানে বুঝতে হবে ডেবিট পাশে যে টাকাটা থাকবে সেটা হলো বিক্রয় ফেরত, এবং ক্রেডিট পাশে যে টাকাটা থাকবে সেটা হলো ক্রয় ফেরত। তাহলে আমাদের সমস্যা হবে না আশা করি। আর যদি সমন্বয় থাকে তাহলে উল্লেখ করা থাকবে ক্রয় ফেরত বিক্রয় ফেরত। তারপর আসে ক্রয় বার্তা। এটাও একই অবস্থা, এটাও বাদ দিতে হবে।
ক্রয় বাট্রা বা কারবারি বাট্রা, ক্রয় বাট্রাও থাকতে পারে, কারবারি বাট্রাও লেখা থাকতে পারে। যেটাই থাকুক না কেন এটা আমাদের কী করতে হবে? বাদ দিতে হবে। এটা আমরা কীভাবে বাদ দিব? এটা কেন বাদ দিব? বাট্রা হলো ছাড়, যেহেতু ক্রয়ের উপর ছাড় দেওয়া হয়েছে, এটা বাদ দিতে হবে। তবে এটা কম থাকে। এটা আরও কিছু জিনিস আছে যেটা বাদ দিতে হয়, যেমন ক্রয়কৃত পণ্য যদি কখনো উত্তোলন করা হয়, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে থাকে বা পণ্য বিতরণ করে থাকে, তাহলে সেটাও ক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। সেটা আবার কোথায় থাকে? যদি পণ্য উত্তোলন বা পণ্য বিতরণ বিষয়গুলো থাকে, এই দফাগুলো থাকে, সেটা থাকবে অবশ্যই সমন্বয়ে দিয়ে খেয়াল করতে হবে। কিভাবে থাকতে পারে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে এত টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি, এক্ষেত্রে কী করতে হবে? পণ্য ক্রয় থেকে এই পণ্য উত্তোলনটা বাদ দিতে হবে। তাহলে সেটা আমরা বিয়োগ করব মালিক কর্তৃক পণ্য উত্তোলন কথাটা বললে, অথবা আমরা শুধু পণ্য উত্তোলন কথাটাও লিখতে পারি। বাদ দেওয়ার পর যেটা আসবে, সেখানে আরেকটা জিনিস আমাদের বাদ দেওয়ার মতো আছে, সেটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ। এটা সাধারণত করা হয় ভোক্তাদের আগ্রহ সৃষ্টি করার জন্য, পণ্যের প্রচার প্রসারের জন্য। তাহলে এটা যেহেতু ক্রয়কৃত পণ্য বিতরণ করা হয়, এই জন্য ক্রয় থেকে বাদ দিতে হবে। এটাও থাকবে কোথায়? সমন্বয়ে। তাহলে এটাও আমরা বিয়োগ করে দেখাবো, বা বিয়োগ পণ্য বিতরণ, অথবা লিখতে পারি বিনামূল্যে পণ্য বিতরণ। আমরা পণ্য বিতরণও লিখতে পারি, অথবা সবচেয়ে ভালো হয় যে বিনামূল্যে পণ্য বিতরণ কথাটা লিখলে বিনামূল্যে পণ্য বিতরণ। তো এই পর্যন্তই, এরপর আর কিছু থাকার মতো নেই। এটা হলো আমাদের নিট ক্রয়। তাহলে আমরা নিট ক্রয় পেলাম, নিট বিক্রয় পেলাম। নিট ক্রয় এবং নিট বিক্রয় উভয়টি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা আলোচনা করতেছি কি? প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুত পণ্য। তাহলে বিক্রিত পণ্য ব্যয় বের হবে। তাহলে প্রত্যক্ষ খরচের মধ্যে প্রথমে কি গেল? আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, এরপর নিট ক্রয়। নিট ক্রয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন এরপর কি আসবে? এরপর আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচ। আমরা এই পাশে লিখতে পারি অন্যান্য প্রত্যক্ষ খরচ। এর নিচে আসবে কি? এটা অবশ্যই এর নিচে লিখতে আসবে অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচ এর মধ্যে কি আসতে পারে? সাপোজ আমরা যদি বহির্বিশ্বের কোনো দেশ থেকে পণ্য ক্রয় করে আনি, তাহলে ওইটা দিয়ে আমি বুঝাই যে দুবাই থেকে কোনো পণ্যদ্রব্য ক্রয় করে আনা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকে বহির্বিশ্ব থেকে পণ্য আনতে আমদানি শুল্ক দিতে হবে। যেহেতু পণ্যটা জলযান বা জাহাজে আসবে, জাহাজ ভাড়া দিতে হবে। জাহাজ মেরামত করার জন্য যদি কখনো ডকইয়ার্ডে নেওয়া হয়, ডক চার্জ লাগবে। তাহলে ওই দিক থেকে আমরা আসি, বাইরে থেকে আমরা পণ্য উত্তোলন করতেছি, পণ্য নিয়ে আসতেছি ক্রয় করে। তাহলে আমাদের প্রথমে লাগবে কি? আমদানি শুল্ক। আমদানি শুল্ক। তারপরে কি লাগে? তবে আরেকটা বিষয় আছে, এই বিষয়গুলোর মধ্যে যদি কখনো অগ্রিম বা বকেয়া থাকে, তাহলে প্রত্যেকটা খরচের বকেয়া এর সাথে যোগ করে দেখাতে হবে, এবং অগ্রিম থাকলে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আবার কি আসলো? আমদানি শুল্ক। তারপর কি আসে? জাহাজ ভাড়া। তারপর কি আসতে পারে? ডক চার্জ। তারপর ধরলাম জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো, তো সেখান থেকে আমাদের কি করতে হবে? এই পণ্যটা খালাস করতে হবে, খালাসি খরচ থাকতে পারে। তারপর এই জাহাজ থেকে নামাতে, গাড়িতে উঠাতে মজুরির প্রয়োজন পড়বে, কুলির মজুরি, সেই জন্য মজুরি আসতে পারে, মজুরি। তবে এই মজুরিটার মধ্যেও অগ্রিম বা বকেয়া থাকতে পারে। তো কিভাবে দেখাবো যদি অগ্রিম বা বকেয়া থাকে? তো ধরলাম মজুরি আছে, এর মধ্যে যদি সমন্বয়ে থাকে মজুরি এত টাকা অগ্রিম দেওয়া হয়েছে বা এত টাকা বকেয়া রয়েছে, সেক্ষেত্রে অগ্রিমেরটা আমরা বিয়োগ করে দেখাবো এবং
বকেয়া থাকলে যোগ করে থাকো। কিভাবে? ধরলাম মজুরি এত টাকা, যদি বকেয়া থাকে তাহলে কি করব? যোগ বকেয়া। তারপরে আমরা এই ঘরে দ্বিতীয় ঘরে বসাবো। তারপর কি আসতে পারে? আন্তঃপরিবহন। একইভাবে গ্যাস, কয়লা, জ্বালানি, আর কি থাকতে পারে? সেটাও অগ্রিম বা বকেয়া থাকলে সমন্বয় করতে হবে। আন্তঃপরিবহনের আরও কিছু নাম রয়েছে। এটা অগ্রিম বকেয়া থাকলে সমন্বয় করতে হবে। কি নাম রয়েছে? ক্রয় পরিবহন, তারপরে পরিবহন, তারপরে রয়েছে কি? গ্যাস, কয়লা, জ্বালানিও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, অথবা একসাথে থাকতে পারে। কি? গ্যাস, কয়লা, জ্বালানি। বাস, এ পর্যন্তই প্রত্যক্ষ খরচ। আমার প্রত্যক্ষ খরচ বের হয়ে গেল। তো আমরা বলেছিলাম কি? প্রত্যক্ষ খরচ থেকে বাদ দেব সমাপনী মজুত পণ্য। প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলেই আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো আশা করি। প্রত্যক্ষ খরচ থেকে আমরা কি বাদ দিব? সমাপনী মজুত পণ্য। যদি সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে, বাদ দেব কি? সমাপনী মজুত পণ্য। বাদ দিলে আমাদের কি বেড়ে যাবে? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা আগেই বলেছি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হয়ে যাবে। বিক্রিত পণ্যের ব্যয় থেকে নিট বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি, আর্থিক বিবরণীর যে একটা অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সেটা হলো মোট মুনাফা। কিভাবে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই মোট মুনাফা বের হয়। তাহলে নিট বিক্রয় কিভাবে আমরা আলোচনা করে দেখিয়েছি। তারপর প্রত্যক্ষ খরচ আর বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের হবে? প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে বাদ দিলে আমরা মোট মুনাফা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে এ নিয়ে আমরা আরও কিছু শিখব। পুরা একটা ছকের ভিতরে নিয়ে আসব, যে কীভাবে আমরা মোট মুনাফা দেখাইতে হয়, বিস্তারিতভাবে দেখাই দেবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আগামী ক্লাসে থাকার জন্য তোমাদের নির্দেশ দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকো সবাই। আগামী ক্লাসে আমরা অবশ্যই আসব এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।